ওকে, তো চলো আজকে দেখো আমাদের টপিক হচ্ছে প্রজেকশন ডাউন দ্য ইনক্লাইন প্লেন। ওটা ওই আগেরটার মতনই একটা ব্যাপার, প্রজেকশন ডাউন দ্য ইনক্লাইন প্লেন। ইনক্লাইন প্লেন, তো আগে আমরা দেখছিলাম কি যে পার্টিকেলটা উপরের দিকে উঠে আসছিল ইনক্লাইন প্লেন বরাবর, আর এখন দেখবো আমরা পার্টিকেলটা তোমার হচ্ছে নিচে নামছে এরকম। এটা আমাদের ইনক্লাইন প্লেন। তো দেখো এরকম ভাবে পার্টিকেলটা একটা অ্যাঙ্গেল করে নিচের দিকে আসবে। আচ্ছা আচ্ছা। হুম। আজকে একটু বাইরে গেছিলাম, আসতে লেট হয়ে গেল। তো এরকম ভাবে ধরো একটা প্রজেক্টাইল মোশন আছে, তবে এক্ষেত্রে অ্যাঙ্গেলটা হরাইজন্টাল সঙ্গে নেব, কারণ আমাকে তো একটা সার্টেন অ্যাঙ্গেল বলে দিতে হবে। তো অ্যাঙ্গেলটা সাপোজ হরাইজনের সঙ্গে নিয়েছি, এটা হচ্ছে আমাদের আগের মতনই। অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো বিটা, বা এখানে থিটাও ধরতে পারো, এটা থিটা। আর এই অ্যাঙ্গেলটা তাহলে হবে আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটাও আলফা, এই জেড হয়ে আছে অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হলো? এই পুরো অ্যাঙ্গেলটা আমাদের হয়ে যাচ্ছে থিটা প্লাস আলফা। ওকে, তাহলে ধরো ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ থাকে, তাহলে দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ইউ অফ সাইন থিটা প্লাস আলফা, আর একটা এদিকে থাকবে ইউ কস অফ থিটা প্লাস আলফা। ওকে, আর তোমার হচ্ছে জি, তো জানো জি এর দুটো কম্পোনেন্ট অ্যাজ ইউজুয়াল যেমন থাকে থাকবে, এইদিকে থাকবে জি, এইদিকে থাকবে আমাদের জি সাইন আলফা, আর এই দিকটাতে থাকবে জি, কোনটা বলো তো? এই উপরে আমি কি করছি বলতো, আমি করছি যে পার্টিকেলটা হরাইজনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে প্রজেক্ট করা হয়েছে। ওকে, তাহলে ইনক্লাইন প্লেনের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? থিটা প্লাস আলফা। আলফাটা হচ্ছে এখানে তোমার হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। ওকে, ঠিক আগেরটার মতনই ব্যাপার। আগে যেমন আমরা আলফাটা পুরো অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছিলাম, কারণ নিচের দিক থেকে ছিল তো এরকম ভাবে ছিল, এই অ্যাঙ্গেলটা পুরোটা আলফা ধরে নিচ্ছিলাম, দিয়ে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা বিয়োগ করে আমরা প্রজেক্টাইল মোশনে ক্যালকুলেশন করছিলাম। আর এখানে উল্টোটা, ঠিক আছে, এখানে আমি হরাইজনের সঙ্গে থিটাটা ধরছি, তাহলে তোমার হচ্ছে এই ইনক্লাইন প্লেনের সঙ্গে কত হবে? আলফা প্লাস থিটা অ্যাঙ্গেল, বুঝছো না? তো সেই সেই হিসেবে করলে আমি আমি এটাকে একটাই ইয়েতে করব থিওরিতে, সেটা হচ্ছে তোমার ফ্রেম অফ রেফারেন্সটাকে উপরে শিফট করিয়ে, ঠিক আছে? বাকিগুলো করতে গেলে অনেক টাইম ওয়েস্ট হবে, দরকার নেই আমার করা। মোটামুটি এটা আমাদের ব্যাপার। ওকে, তাহলে দুটো কম্পোনেন্ট অলরেডি থাকছে, একদিকে কাজ করছে ইউ সাইন অফ থিটা প্লাস আলফা, আর একটা হচ্ছে ইউ কস অফ থিটা প্লাস আলফা। তাহলে দেখো আমাদের কি পাচ্ছি, ইউ এক্স ইকুয়ালস টু ইউ কস অফ থিটা প্লাস আলফা, ইউ ওয়াই ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি ইউ সাইন থিটা প্লাস আলফা হয়ে গেল। আর এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কাজ করছে জি সাইন আলফা। ফ্রেম অফ রেফারেন্সটা এই জায়গাটাতে শিফট করিয়েছে, এই যে উপরে। ফ্রেম অফ রেফারেন্সটা আমি উপরে শিফট করিয়ে দিয়েছি এই বরাবর, ঠিক আছে? আগে যেমন দেখো, আগের ক্ষেত্রে কি ছিল, এরকম ভাবে অ্যাঙ্গেল মানে প্রজেক্টাইল মোশনটা ছিল, পার্টিকেলের ভেলোসিটি ইউ ছিল। ওকে, আর এইখানে পুরো অ্যাঙ্গেলটা মানে এখান থেকে এই অ্যাঙ্গেলটা পুরোটাই আমাদের আলফা ছিল। ওকে, সেই জিনিসটা না করে এখন আমি চুজ করেছি
যে পার্টিকেলটাকে এই হরাইজেনের সঙ্গে, গ্রিন লাইনটা ফলো করো, এই হরাইজেনটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ছোড়া হয়েছে, বুঝতে পেরেছো? আর এই অ্যাঙ্গেলটা তো আলফা, তাহলে হরাইজনের সঙ্গে যদি এই উপরের দিকে অ্যাঙ্গেলটা কনসিডার করি তাহলে কত হবে? এটাও তো একটা অল্টারনেট অ্যাঙ্গেল, এই আলফার সঙ্গে এই আলফাটা সমান, তাহলে ইনক্লাইন প্লেনের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? থিটা প্লাস আলফা পুরোটা একদম। তাহলে এইটা উপরের দিকে আমাদের এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর ইনক্লাইন প্লেন বরাবর একটা অ্যাক্সিস আছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, বুঝতে পারছো তো? তো এরকম ভাবে ব্যাপারটা হচ্ছে আর কি। আর এ ওয়াইটা কত হবে? এ ওয়াইটা আমাদের হয়ে যাচ্ছে মাইনাস অফ জি কস আলফা, যেমন করেছি সেরকম, কোনো আলাদা কিছু নেই। এক্ষেত্রে টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে? এটার ফর্মুলা ডিরাইভ করছি না আমি। টোটাল টাইম অফ ফ্লাইট এখানে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিফাইন করি অ্যাজ ইউজুয়ালি। এখানে টি ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে 2u সাইন অফ থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই হয়ে যাবে জি কস আলফা। ওকে, এটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট ইনক্লাইনেশনের জন্য। তারপরে আমাদের রেঞ্জটা ক্যালকুলেশন করতে হবে, হরাইজন। হ্যাঁ, থিটার জায়গায় যেমন আমরা ছোটবেলায় যেমন করতাম ফার্স্টের ক্ষেত্রে 2u সাইন অফ আলফা ডিভাইডেড বাই জি ছিল না, তো সেখানে আলফার জায়গায় থিটা প্লাস আলফা বসিয়েছে, জি এর জায়গায় জি কস আলফা বসিয়েছে। কেন আলাদা? আমাদের তো একই প্রজেক্টাইল মোশন। আচ্ছা ঠিক আছে, না আমি ডিরাইভ করে দিচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট যদি কনসিডার করি, ইফ ইউ কনসিডার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট আমরা তো ওটাই বের করব। ডিসপ্লেসমেন্ট যখন পার্টিকেলটা টোটাল টাইম অফ ফ্লাইটটা কভার করবে তখন ওয়াই এর দিকে তার ভ্যালু কত থাকবে? প্রজেক্টাইলটা এখানে এসে এরকম নিচে পড়ে গেল, তাহলে তখন কি টোটাল টাইম অফ ফ্লাইট যখন হবে ওয়াই এর দিকে কোনো ভ্যালু থাকবে না, ওয়াইটা জিরো হয়ে যাবে, তাই না? ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই ডাইরেকশন, প্রজেক্টাইলটা ধরে এরকম ভাবে যাচ্ছে, পার্টিকেলটা যখন টোটাল টাইম অফ ফ্রেম অফ রেফারেন্স, হুম, তাহলে ওয়াইটা তাহলে জিরো হচ্ছে না? একদম লাস্টে গিয়ে যখন পড়ে গেল প্রজেক্টাইলটা তখন ওয়াই তো অলরেডি জিরো। ইন ইন টাইম টি, ইন টাইম ক্যাপিটাল টি, তাহলে ওয়াই আমাদের জিরো হবে। তাহলে ফর্মুলা বসিয়ে দাও, জিরো ইকুয়ালস টু ইউ ওয়াই ইন্টু ক্যাপিটাল টি প্লাস হাফ অফ এ ওয়াই ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে আমাদের ভ্যালু হচ্ছে জিরো ইকুয়ালস টু ইউ ওয়াই মানে আমাদের দেখো আমরা লিখে দিয়েছি ইউ সাইন অফ থিটা প্লাস আলফা, ইউ সাইন অফ থিটা প্লাস আলফা, আর এখানে এ ওয়াইটা কত হবে? মাইনাস অফ জি কস আলফা, তাহলে হাফ অফ ইন্টু জি কস আলফা ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার। এখান থেকে টি এর ভ্যালুটা বের করতে হবে আমাদেরকে, এটা টি ছিল, হ্যাঁ, টি এর ভ্যালুটা তাহলে ক্যালকুলেট করো, তাহলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু তুমি পেয়ে যাচ্ছ দেখো 2u সাইন অফ থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই আমরা পেয়ে যাচ্ছি জি কস আলফা। ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল টাইম অফ ফ্লাইট ডাউন ইনক্লাইনের ক্ষেত্রে। সিমিলার ভাবে আমরা রেঞ্জটা ক্যালকুলেট করব। রেঞ্জ মানে ওইটা এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্স গেছে সেটা আমরা ক্যালকুলেট করব রেঞ্জটা। ওকে, তাহলে দেখো আর ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ইউএক্স ইন্টু টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কোয়ার, যেমন ইউজুয়ালি আমরা করি। এই আরটার ভ্যালু বের করবো, ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দাও। তাহলে আর ইকুয়ালস টু ইউএক্স এর ভ্যালু হচ্ছে ইউ কস অফ থিটা প্লাস আলফা ইন্টু তোমার হচ্ছে টি এর ভ্যালু বসাও 2u সাইন অফ থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি কস আলফা প্লাস হাফ অফ এ এক্স মানে হচ্ছে জি সাইন আলফা, সাইন আলফা, হ্যাঁ এটা ক্যালকুলেশন করতে হবে এবার। 2u
হ্যাঁ হ্যাঁ, তখন আর আমাদের অত খাটতে হবে না। তাহলে আর ইকুয়ালস টু আমাদের রেজাল্টটা চলে আসবে, দেখো যে অ্যাপ্রক্সিমেটলি, আমি এটা ক্যালকুলেশনটা করছি না, এটা আশা করি পারবে করতে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি কস স্কোয়ার আলফা ইন্টু সাইন অফ তোমার হচ্ছে টু থিটা প্লাস আলফা প্লাস সাইন আলফা, এরকম একটা কিছু রেজাল্ট আসবে। ওকে, এবার তোমাকে সিমিলার আগের মতনই সব ক্যালকুলেশন করতে হবে ফর ম্যাক্সিমাম রেঞ্জ। এটা একটু করে দাও, ফর ম্যাক্সিমাম রেঞ্জ আমাদের থিটার ভ্যালুটা কত হবে একটু বের করে দাও। ম্যাক্সিমাম রেঞ্জ থিটা, কারণ আমরা থিটাটা এখানে ভ্যারিয়েবল, আলফা একটা ইনক্লাইন প্লেনের জন্য ফিক্সড, যা কাজ হবে সব আলফা, এই সরি থিটা। তাহলে দেখো, তাহলে এটা যদি ম্যাক্সিমাম হতে হয়, আর কে যদি ম্যাক্সিমাম হতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, সাইন অফ টু থিটা প্লাস, হ্যাঁ তাহলে সাইন অফ টু থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 1 হতে হবে আমাদের। তাহলে দেখো যে সাইন অফ টু থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু সাইন অফ পাই বাই 4 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কি বের করতে হবে, থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি যে এর কি লিখে দিলাম, পাই বাই 2 হবে। তাহলে পাই বাই 4 মাইনাস হচ্ছে তোমার আলফা বাই 2, সে আগের মতনই সব ব্যাপার স্যাপার, ওই ডাউন ইনক্লাইন আপ ইনক্লাইনটার মতনই থিটার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আর ম্যাক্সটা কত হবে, ম্যাক্সিমাম রেঞ্জ আর ম্যাক্স ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে, জাস্ট 1 বসিয়ে দিলেই হবে এই জায়গাটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে কি হবে, ইউ স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই জি ইন্টু কস স্কোয়ার আলফা। ওকে, আরো যদি সিম্পলিফাই করতে চাও, এটা সিম্পলিফাই করে দেওয়া যাবে। তাহলে ইউ স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই জি ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা হয়ে গেল। তাহলে আমাদের আর ম্যাক্স ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে ইউ স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা। ব্যাস হয়ে গেল। তাহলে কত পাচ্ছ, তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন আলফা। তাহলে এটা আমাদের হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। হুম, ছোট হয়ে গেল। আগে আগে কত ছিল বলো তো, ওই তোমার হচ্ছে আপ ইনক্লিনেশনে, হ্যাঁ, তার মানে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু 1 প্লাস সাইন বিটা ছিল, ফর্মুলাটা সিম্পলিফাই করলে, আর এইটা হচ্ছে মাইনাসে হচ্ছে। ম্যাক্সিমাম রেঞ্জ আগের দিন ক্যালকুলেশন করেছিলাম, কোথায় গেল, এই যে এইটা, এই যে আর ম্যাক্স ইকুয়ালস টু, দেখতে পাচ্ছ স্ক্রিনটা, আর ম্যাক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন বিটা, এটা সিম্পলিফাই করলে আর কি। তাহলে দেখো দুটো ফর্মুলা একই রকম দেখতে। হুম, ঠিক, আচ্ছা, তো এই কয়েকটা জিনিসপত্র ছিল। আর যে সিম্পল প্রজেক্টাইল মোশনের কেসগুলো হয়, এই যেমন ধরো একটা হরাইজন্টাল, হুম, আপ ইনক্লাইন ডাউন ইনক্লাইন করে দিলাম, আর কি আছে বলো তো, হ্যাঁ সার্টেন হাইট থেকে হয়, ওই ক্যালকুলেশন গুলো কি করতে হবে না, ওটা কি করবো বলো। হুম, তাহলে দেখো প্রজেক্টাইল গিভেন হরাইজন্টাল প্রজেকশন, তাহলে দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে হরাইজন্টাল প্রজেকশন। যদি ঠিক আছে,
নেক্সট হচ্ছে আমাদের হরাইজন্টাল প্রজেকশন। এটা আমরা করব। হরাইজন্টাল প্রজেকশন মানে একদম হরাইজন্টাল, সরি এখানে ফ্রম হাইট লিখতে হবে, ওকে, ফ্রম সার্টেন হাইট, ফ্রম সার্টেন হাইট আমরা করব। ওকে, কিছু ব্যাপার নেই, এখানে শুধু হরাইজন্টাল ভেলোসিটি থাকবে ইনিশিয়ালি। তো দেখো এটা হচ্ছে সার্টেন হাইট, এখান থেকে আমরা একটা অবজেক্টকে ছুড়বো, এই দিকে আমাদের ভেলোসিটিটা দেওয়া হয়েছে হরাইজন বরাবর। ইনিশিয়ালি কোনো ভার্টিক্যাল ভেলোসিটি ছিল না, তাহলে পার্টিকেলটা এসে এরকম ভাবে নিচে পড়ে যাবে। ওকে, তবে যখন প্রথমে ইনিশিয়ালি কোনো হরাইজন মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট না থাকলেও কিছু সময় পর কিন্তু কম্পোনেন্টটা তোমার হচ্ছে চলে আসবে, কারণ চেঞ্জ হচ্ছে তো ভেলোসিটিটা, তাই। ইনিশিয়াল দেখো, আমার আমার কোশ্চেনটাই হচ্ছে হরাইজন্টাল প্রজেকশন, তার মানে সার্টেন হাইট থেকে এমন ভাবে অবজেক্টটাকে ছোড়া হয়েছে যার কোনো রকম ভার্টিক্যাল ভেলোসিটি নেই, তার জন্যই নামটা এরকম প্রজেক্ট। হ্যাঁ, সজাগ। হুম, তাহলে ইনিশিয়ালি এটার কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই। ইনিশিয়ালি ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে ইউআই টা আমাদের এক্ষেত্রে জিরো। ওকে, তাহলে ইউওয়াই টা কত হবে, জিরো। আর ইউএক্স টা ইনিশিয়ালি এখানে ইউ দেওয়া আছে। এবারে তোমাকে সিমিলার ভাবে ওয়াই কম্পোনেন্ট আর এক্স কম্পোনেন্ট ধরে ধরে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, পাথ অফ প্রজেক্টাইল বের করতে পারো, কি হবে পাথ অফ, করো, পাথ অফ প্রজেক্টাইল বের করতে পারো, টাইম অফ ফ্লাইট ক্যালকুলেট করতে পারো, টাইম অফ ফ্লাইট, বাকি যা। হুম, আর আরেকটা বের করো, ভেলোসিটি অফ এনি টাইম, আর কি ছিল জানো, রেঞ্জ ছিল একটা, রেঞ্জটাও ক্যালকুলেট করতে পারো কতটা কি আসবে, দেখো। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি।
কত বলো? হুম, √2h/g। তাহলে এটা আমাদের, তাহলে হাইটটা নিশ্চয়ই h। ওকে, তাহলে আমাদের ওই h ডিস্টেন্সটা কভার করতে হবে। ইনিশিয়াল তো ভার্টিক্যাল কোনো কম্পোনেন্ট ছিল না। হুম, ux আমাদের হুম হুম ঠিক। তাহলে হরাইজন্টাল রেঞ্জটা হয়ে গেল, হরাইজন্টাল রেঞ্জটা ক্যালকুলেট হয়ে গেল। তাহলে হরাইজন্টাল রেঞ্জ, আর হচ্ছে কি ছিল বলো তো, আর কিছু আছে কি? হ্যাঁ, তুমি একটু প্রজেক্টাইল মোশনের পাথটা বের করতে পারো, পাথ অফ ট্র্যাজেক্টরিটা কি হতে পারে। ও- ওটাকে ট্র্যাজেক্টরি বলে তো, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। হুম, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। হরাইজন্টাল রেঞ্জ আর ইকুয়ালস টু আমাদের কত হচ্ছিল জানো, ইউএক্স ইন্টু টি। তাহলে ইউএক্স এর ভ্যালু তো অলরেডি ইউ, আর টি এর ভ্যালু √2h/g। তাহলে ইউ ইন্টু 2h/g। হুম, হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। আমাদের ওয়াই আর এক্স এর মাঝে একটা রিলেশন বের করতে হবে। হ্যাঁ, ফর এনি টাইম টি তে। ফর এনি টাইম টি, এক্স ইকুয়ালস টু হবে ইউ এক্স ইন্টু টি। এক্ষেত্রে ইউটা ইউ থেকে যাবে। ওকে, আর ওয়াই ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে ইউ ওয়াই ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে ইউ ওয়াইটা তো জিরো। হুম, তাহলে এখান থেকে হুম, উপরেরটা থেকে বের করে নাও। তাহলে ওয়াই, হুম, ওয়াই ইকুয়ালস টু তাহলে কে এক্স স্কোয়ার হচ্ছে, তাই না? হুম, এবার বাকিটাকে কে ধরে নাও। তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন ট্র্যাজেক্টরি। আরেকটা বের করে দাও, আরেকটা হচ্ছে এনি টাইম টি তে ভেলোসিটি কত হবে। নেক্সট আমাদের হচ্ছে ভেলোসিটি অ্যাট এনি টাইম। হ্যাঁ, ভেলোসিটি অফ প্রজেক্টাইল অ্যাট এনি ইনস্ট্যান্ট বা এনি টাইম, অ্যাট এনি টাইম টি তে, এনি টাইম টি ভেলোসিটিটা কি হবে। কিচ্ছু লাগাতে হবে না, ভেলোসিটি বের করো। তো দেখো সার্টেন কোন একটা নির্দিষ্ট সময়ে ধরো পার্টিকেলটা এখানে নেমেছে, তার ইউটা তো অলরেডি আগের যেমন ছিল সেরকমই থাকছে, কিন্তু নতুন করে ওয়াই দিকে একটা ভেলোসিটি লাভ করছে সে। না না, ডেরিভেটিভ করতে হবে না। তাহলে ওয়াই দিকে ভেলোসিটি হচ্ছে সাপোজ ভি ওয়াই।
তাহলে ভি ওয়াই ওয়াই দিকে আর ইউ এর দিকে মানে এক্স এর দিকে অলওয়েজ আমাদের থাকছে, যেটা অলওয়েজ ইউ এর সাথে সমান। তাহলে আমাদের কি করতে হবে, টি সময়ে নতুন ভেলোসিটিটা কত হয়েছে সেটা বের করতে হবে। তাহলে টি সময়ে নতুন ভেলোসিটি কত হবে, এই দুটো রেজাল্টেন্ট, ওকে, সেটা হচ্ছে ভি। তাহলে দেখো আমরা সিম্পলি একটা ক্যালকুলেশন করব। হুম হুম ইউআই ক্যাপ মাইনাস ভি জিটি, ভি সরি মাইনাস জিটি, জিটি জে ক্যাপ, তাই তো? হ্যাঁ, মড যদি নিতে চাও নিয়ে নেবে। তাহলে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে জি স্কোয়ার টি স্কোয়ার, এরকম তো আসছে নাকি? আর যদি ধরো এরকম হতে পারে কখনো কখনো যে অ্যাঙ্গেলটা কত বের করতে করতে পারে, এই ভেলোসিটিটা হরাইজনের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, সাপোজ ভি মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ হরাইজন্টাল, তাহলে এই থিটার ভ্যালুটা কি হবে? তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে যায়, হ্যাঁ বলো কি বলছো? ভি এর ডাইরেকশনই তো, ওই দুটো রেজাল্টেন্টের যেদিকে ডাইরেকশন। এই অ্যাঙ্গেলটা থিটা, ইনিশিয়ালে মানে ইউ এক্স এর সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেটা তার ডাইরেকশন হয়ে যাবে। ওয়াই এর দিকে বের করলে 90 দিয়ে বিয়োগ করে 90 এর থেকে, 90 এর থেকে কি বেশি হবে? আচ্ছা তাই, তাহলে মাইনাস অফ জিটি ডিভাইডেড বাই ইউ, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স যেটা আসে আর কি মাইনাস জিটি বাই ইউ, এখানে যা ভ্যালু আসবে সেটাই হবে। ট্যান থিটা ইকুয়ালস টু কি হয়, সাপোজ আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ যদি হয়, তাহলে এখান থেকে আমরা যদি বলি এই আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে কিভাবে বের করি, ট্যান অফ থিটা ইকুয়ালস টু এক্স মানে ওয়াই বাই এক্স নয়? তো সেটা এখানে অ্যাপ্লাই করে দিলাম আর কি, কারণ তুমি বললে যে ভি ভেক্টর ইকুয়ালস টু ওয়াই ক্যাপ মাইনাস জিটি জে ক্যাপ, তো সেখান থেকে আমরা সিম্পলি এটা বের করে দিলাম মাইনাস অফ এটা, এবারে যেটা আসবে ভ্যালু সেটাই আমাদের নিতে হবে, এবারে যত ডিগ্রি আসে তো আসবে, ব্যাস। এবারে দেখো আমাদের আর একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা জেই অ্যাডভান্স এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যদি কোনোদিনও প্রজেক্টাইল মোশন জেই অ্যাডভান্সে পড়ে তো এই টপিকটা থেকে পড়বে আমাদের। ওকে, তাহলে আমাদের নেক্সট হচ্ছে জেই অ্যাডভান্স, একটা টপিক আমাদের পড়তে হবে এক্সট্রা, সেটা হচ্ছে রিলেটিভ মোশন বিটুইন টু প্রজেক্টাইল। ওকে, আমাদের টপিকের নাম হচ্ছে রিলেটিভ মোশন বিটুইন টু প্রজেক্টাইল। দুটো প্রজেক্টাইলের মধ্যে রিলেটিভ মোশন কি হবে সেটা সম্পর্কে একটু আমাদের জানতে হবে, বিটুইন টু প্রজেক্টাইল। ওকে, তো দেখো এক্ষেত্রে আমাদের ফ্রেম যেমন হয় সেরকমটা থাকবেই ইউজুয়ালি, এটা একটা ফ্রেম আর একটা সাপোজ এটা একটা ফ্রেম, দুটো প্রজেক্টাইল আছে, দুটো প্রজেক্টাইলের মধ্যে একটি কমন জিনিস হচ্ছে এদের দুজনের অ্যাক্সিলারেশনটা সেম, ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশনটা দুজনের ক্ষেত্রেই সেম, মাইনাস অফ জি জে ক্যাপ, এইদিকে কত পড়ছে মাইনাস অফ জি জে ক্যাপ। এবার ধরো এই প্রজেক্টাইল দুটোকে দুটো আলাদা আলাদা ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করা হয়েছে, সাপোজ এটা আমাদের প্রজেক্টাইল ওয়ান ইউ ওয়ান ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করা হয়েছে, আর এইটা ধরো ইউ টু ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করা হয়েছে, তাহলে এদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন দুটো আলাদা, একটা হচ্ছে আলফা ওয়ান আর একটা হচ্ছে আলফা টু। ওকে, এদের নিয়ে কোনো আলোচনার কিচ্ছু দরকার নেই আমাদের এক্সট্রা করে, আমরা শুধু দেখবো এদের রিলেটিভ মোশনটা কেমন দেখতে। ওকে, তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এদের দুজনের মধ্যে রিলেটিভ অ্যাক্সিলারেশন কত, ঠিক আছে, রিলেটিভ অ্যাক্সিলারেশন আমাদের এক্ষেত্রে হয়ে যাচ্ছে জিরো। এবার দেখো রিলেটিভ অ্যাক্সিলারেশন যেহেতু জিরো,
তার মানে কি, যদি কোনো একটা প্রজেক্টাইল থেকে, সাপোজ এই 1 নম্বর প্রজেক্টাইল থেকে আমি যদি 2 নম্বর প্রজেক্টাইলকে অবজার্ভ করি, তাহলে দেখতে পাবো কি এই প্রজেক্টাইলটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন মোশন করছে উইথ রেসপেক্ট টু এই 1 নম্বর প্রজেক্টাইল। বুঝতে পারছো? তো এই হচ্ছে এখানকার কনক্লুশন। ওকে, তাহলে দেখো কি লিখবো আমরা, দ্য রিলেটিভ মোশন between two projectile, the two projectile, সেটা হয়ে যাবে আমাদের ইউনিফর্ম হচ্ছে। তাহলে রিলেটিভ ভেলোসিটির কম্পোনেন্ট গুলো আমাকে একটু বলে দাও, যে প্রথমটার পার্টিকেলটার এই দিক বরাবর ধরো u1x কাজ করছে, এদিকে আমাদের চলবে u1 cos alpha 1, উপরের দিকে কাজ করছে u1y ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি u1 sin alpha 1। দ্বিতীয় প্রজেক্টাইলটার ক্ষেত্রে x অ্যাক্সিস বরাবর কাজ করছে u2x ইকুয়ালস টু u2 cos of alpha 2, আর এই দিক বরাবর কাজ করছে u2y ইকুয়ালস টু u2 sin alpha 2। ঠিক আছে, তুমি একটু সিম্পলি আমাকে একটু বলে দাও এই আলাদা আলাদা কম্পোনেন্ট গুলোতে ভেলোসিটি কিরকম করে কাজ করছে, মানে রিলেটিভ ভেলোসিটি গুলো একটু বলে দাও। y বরাবর যে নতুন প্রজেক্টাইলটাও দেখবে এই পার্টিকেল 1 থেকে, সেই প্রজেক্টাইলটা ভেলোসিটি কম্পোনেন্ট। হ্যাঁ, তাহলে রিলেটিভ মোশন, তাহলে আমি বের করছি মোশন মানে 2 উইথ রেসপেক্ট টু 1, তাহলে যার রেসপেক্টে বের করব সেটা বিয়োগ করে দেবো, তাই না? তাহলে দেখো u21x ইকুয়ালস টু আমাদের 1 টা বিয়োগ করে দিতে হবে, তাহলে u2 cos alpha 2 মাইনাস u1 cos alpha 1 একটা ভেলোসিটি, আর একটা হয়ে যাচ্ছে y কম্পোনেন্টটা, তাহলে দেখো u2 sin alpha 2 মাইনাস তোমার হয়ে যাচ্ছে u2 sin alpha u1 sin alpha 1, যে কোনো একটা রেসপেক্টে তুমি বের করবে তাহলেই হয়ে যাবে। তাহলে এখন যে প্রজেক্টাইলটা যাচ্ছে সেই প্রজেক্টাইলটা কেমন মনে হবে, একটা স্ট্রেট লাইন মোশন করছে এরকম ভাবে, যে কোনো সাপেক্ষে যে কোনো তুমি যাই নাও না কেন একই রকম দেখতে হবে, এটা কোনো ফ্যাক্টর নয়, দুটো একই হবে, যেহেতু রিলেটিভ অ্যাক্সিলারেশন 0 তাই আলাদা করে কোনো কিছু বলার নেই। তাহলে আমাদের এটা হচ্ছে 0, তাহলে x অ্যাক্সিস বরাবর এখন কাজ করবে u21x, আর y অ্যাক্সিস বরাবর কাজ করবে u21y। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রজেক্টাইলটাকে যেতে দেখবে, সেটা যদি থিটা হয় তাহলে আমাদের হয়ে যাচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, আমাদের y টা উপরে দিতে হবে u21y ডিভাইডেড বাই u21x। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা শিখে গেলাম এখানে, তাহলে ভ্যালু গুলো বসিয়ে দেবে u21y এর, তাহলে u2 sin of alpha 2 minus u1 sin of alpha 1 divided by তোমার হচ্ছে u2 cos of alpha 2 minus u1 cos of alpha 1। ব্যাস, এটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশনের রিলেটিভ ব্যাপারটা। ওকে, যদি কখনো দেখো কোনো একটা অ্যাক্সিস বরাবর যদি প্রজেক্টাইলের ভেলোসিটি নাও দেওয়া থাকে, হতেই পারে একটা হরাইজন্টাল করেছি আর একটা আমরা করিনি হরাইজন্টাল, আমরা ভার্টিক্যাল মানে তোমার যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা সার্ভাইভ করছে, তখন তুমি সেই রকম বসাবে, যেই দিকে কম্পোনেন্ট থাকবে না সেই দিকে 0 করিয়ে দিলে, বাকি যেমন আমাদের ফর্মুলা লেখা আছে কাজ চলবে। ঠিক আছে, এটার মধ্যে আলাদা আর কিছু নেই। এবার দেখো এখান থেকে আমরা একটা এটাতে আর রেঞ্জের কোনো ব্যাপার আসছে না তো, কারণ আমি যে প্রজেক্টাইলটা থেকে দেখছি স্ট্রেট লাইন মোশন করছে। ঠিক আছে, তবে এইটার একটা সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে কলিশন। ঠিক আছে, এদের মিড এয়ারে কোথায় কলিশন হবে সেইটা কিভাবে বের করব। ঠিক আছে, তো নোট বলে আমরা লিখে রাখবো যে যদি কখনো পার্টিকেল গুলো প্রজেক্টাইলের মানে এয়ারের মাঝে কলিশন হয়, ঠিক আছে, if two projectile 1 and 2 collide in the air বা in the mid air, যদি হাওয়াতে কোথাও একটা ধরো উপরে যেতে গিয়ে ধাক্কা হয়ে গেল মিড এয়ার, তাহলে মনে রাখবে এদের দুজনের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো, ঠিক আছে, এদের দুজনের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো সেইগুলো কিন্তু আমাদের সেম হবে। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ u1
এক মিনিট। ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ একটা পার্টিকেল ইকুয়ালস টু ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আরেকটা পার্টিকেল, এই দুটো আমাদের সেম হতে হবে, তবে পার্টিকেল গুলো মিড এয়ারে কোথাও একটা কোলাইড করবে। ওকে, এইটা একটু নোট করে রাখবে, তবে আমরা অঙ্কগুলো অ্যাডভান্স লেভেলে করতে পারবো। ওদের ভেলোসিটিটা বলতে ওদের ভার্টিক্যাল ডাইরেকশনে ভেলোসিটিটা সেম হতে হবে, হরাইজন দিকে সেম না হলেও চলবে, কিন্তু ভার্টিক্যাল ডাইরেকশনটা যেন সেম হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কেন বলো তো? হুম, দেখো কেন বলতো, ধরো দুটো প্রজেক্টাইল আমরা প্রজেক্ট করেছি, ঠিক আছে, একটা হচ্ছে এই বরাবর আর একটা সাপোজ এই বরাবর। এই দুটো প্রজেক্টাইল এট এ টাইম ভার্টিক্যাল ডাইরেকশনে সেম ডাইরেকশনে থাকতে হবে। ঠিক আছে, একটা ধরো হাইট উপরে আরেকটা নিচে, তাহলে তো কোলাইড হবে না। একই সময়ে একই হাইটে থাকতে হবে, তবে এদের কলিশনটা সেম হবে। কিন্তু হরাইজন্টাল ডিসটেন্স দুটোর থেকে আলাদা আলাদা হতেই পারে। ঠিক আছে, একটা ধরো এখানে এলো আর একটা ধরো একটু দূরত্বে গেল, মানে এইটা থেকে যদি এক্স ডিসটেন্স হয়, এটা থেকে তাহলে ডি মাইনাস এক্স ডিসটেন্স হবে, কিন্তু এদের ভার্টিক্যাল দিকে সেম হাইটে থাকতে হবে, তবে এদের কলিশনটা হবে মিড এয়ার। হরাইজন্টালটা আলাদা হলেও চলবে। ওকে, কেন? হুম, হুম, বলো। হুম, আচ্ছা দেখি। হ্যাঁ, হুম, দু- কিন্তু দেখো এই যে তুমি এঁকেছো, একটু ভালো করে ওয়াই ওয়াই যেখানে কলাইডটা করেছে তার ওয়াই ডাইরেকশনটা টানো, কত হচ্ছে দেখো। হ্যাঁ, ওয়াইটা না, ওইটা ওইখানে করলে কি করে হবে? ওখানে করলে হবে না, কারণ ওখানে তো কোলাইডটা করেনি। যেখানে কলিশনটা হয়েছে সেখানটাতে দেখো, সেখান থেকে ওয়াই ডাইরেকশনটা মেজারমেন্ট করো। দেখো তুমি যেটা আঁকছো, আমি আমার বোর্ডটাতে আঁকছি, দেখো তুমি বলছো স্যার একই প্রজেকশন থেকে আমি দুটো প্রজেক্টাইলকে ছুড়েছি, তো একটা প্রজেক্টাইলের রেঞ্জটা একটু বেশি উপরে উঠেছে, আর একটা প্রজেক্টাইলের রেঞ্জটা এরকম ভাবে ধাক্কা খেয়েছে। ঠিক আছে, হতেই পারে, কিন্তু সব থেকে মেন কনসেপ্ট তোমাকে যেটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে এদের হরাইজেন বরাবর ডিস্টেন্সটা সমান হতেও পারে, কিন্তু ওয়াই বরাবর ভেলোসিটিটাকে আর ডিস্টেন্সটাকে আমাদের সমান হতেই হবে। ঠিক আছে, না নইলে কিন্তু আমরা কোলাইডটা করতে পারবো। দেখো তুমি দেখো এই যে এখানে যে কলিশনটা হয়েছে, দুটো পার্টিকেলই দেখো ওয়াইটা সেম। এইটা হচ্ছে এই কলিশনের মেন কনসেপ্ট, দুটো পার্টিকেলের জন্য ওয়াইটা সেম হতেই হবে, না হলে কলিশন হবে না। এইটা কোনোভাবে হয়তো স্পেশাল কেসের জন্য ডিসটেন্সটা একই হয়ে গেছে, কারণ তুমি একই অ্যাঙ্গেল অফ প্রজেক্ট মানে একই পয়েন্ট থেকে প্রজেক্ট করেছো বলে। ঠিক আছে, কেন হচ্ছে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, তার কারণটা হচ্ছে দেখো, একই একই পয়েন্ট থেকে কলিশন করেছে, তার মানে কি এদের দুজনের আলফা ওয়ান প্লাস আলফা টুটা 90 ডিগ্রি হয়ে গেছে, একটা সাইন হলে একটা কস হয়ে যাবে। বুঝতে পারছো, ওই জন্য এটা পসিবল হয়ে গেছে। তো তোমাকে ফার্স্টের দিনেই বলেছিলাম, যদি ধরো কখনো এরকম হয়ে যায় যে দুটো পার্টিকেলকে একই অ্যাঙ্গেল থেকে প্রজেক্ট করা হয়েছে এবং তাদের হরাইজন্টাল রেঞ্জটা সেম, তখন তাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল অফ প্রজেকশনের যে রিলেশনটা হয় সেটা কি আলফা ওয়ান প্লাস আলফা টু 90 ডিগ্রি হবে। এইটা তুমি এটা বলছো, এটা অবভিয়াসলি কারেক্ট। এক্ষেত্রে একটা স্পেশাল টার্ম অ্যাড হয়েছে যে এদের হরাইজন্টাল রেঞ্জটাও সেম হয়ে গেছে। তার কারণ হচ্ছে তুমি একই অ্যাঙ্গেল থেকে একই পয়েন্ট থেকে প্রজেক্ট করেছো। যদি ধরো দুটো পার্টিকেল হয়ে যায়, দুটো পার্টিকেল হলে তো একই অ্যাঙ্গেল থেকে হচ্ছে না, একই পয়েন্ট থেকে, তখনই কেসটা আমাদের জটিলতা হবে আর কি। ওই জন্য বলছি এইটা আমাদের মূল কনসেপ্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট দিকে আমাদের ভেলোসিটিটা সমান হতে হবে, অথবা এটা বিভিন্ন বইয়ে এরকমও লিখে রেখেছে যে এদের তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর রিলেটিভ ভেলোসিটিটা জিরো হতে হবে। ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটিটা জিরো, জিরো। তার জন্য আবার কোনো কোনো বই এটাও লিখে রেখেছে যে মানে রিলেটিভ ভেলোসিটি of the projectile of the two projectile আমাদের along একটা স্ট্রেট লাইন হতে হবে of the two projectile। এবার স্ট্রেট লাইন কথাটার মানে কি বলো?
স্ট্রেট লাইন কথাটার মানে এটাই হচ্ছে এটা ওয়ান ডাইমেনশনাল মোশন করছে, বুঝতে পারছো? সেই দিকে আমি ওয়াই কে রাখতে পারবো না, ওয়াইটা আমাকে ভ্যানিশ করতে হবে, বুঝতে পারছো, যদি কলাইড করে। তো এটা হচ্ছে ব্যাপার। রিলেটিভ মোশন এটা হবে অ্যালং এনি স্ট্রেট লাইন। আচ্ছা আমার স্ক্রিনটা কি স্যার আছে না কেটে গেছে বলো তো? আচ্ছা ঠিক আছে। প্রজেকশন অফ দ্য প্রজেকশন অ্যালং স্ট্রেট লাইন। এবার স্ট্রেট লাইন মোশন কথাটা বলে দিচ্ছে, তার মানেই হচ্ছে এটা একটা ওয়ান ডাইমেনশনাল মোশনে কনভার্ট হয়ে গেছে 2D থেকে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা মানে দরকারি জিনিস, এটা যেই অ্যাডভান্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা কিন্তু কনসেপ্ট। ওকে, প্রজেক্টাইল মোশনে মোটা অ্যাপ্লাই আমি দেখছি, দাঁড়াও একটা আমি নিউমেরিক্যালস দেখে পাই কিনা, তারপর তোমাকে আমি বলে দিচ্ছি, এক্ষুনি বলে দেবো। এক মিনিট হোল্ড করো, আমি দেখছি। অ্যাডভান্স কোশ্চেন দেখতে হবে তো, এক মিনিট। ওকে দেখো, একটা নিউমেরিক্যালস করো কোশ্চেন, এইটার উপর বেস করে লাস্টের কনসেপ্ট। কোশ্চেন নাম্বার 1। অ্যাডভান্সের দেখো না, কোনো ঝামেলা হবে না। এখানে দুটো প্রজেক্টাইল আছে। ওকে, এইটা হচ্ছে আমাদের একটাই হরাইজন্টাল প্লেন। তো আমাদের একটা প্রজেক্টাইল এরকম ভাবে ছোড়া হয়েছে, এখানে একটা সুবিধা করেছে, সুবিধাটা বলে দিচ্ছি। একটা প্রজেক্টাইল এখানে এরকম ভাবে আছে, আর একটা প্রজেক্টাইল আছে এই বরাবর এরকম ভাবে। ওকে, তো প্রজেক্টাইলের এইটার মানে প্রজেক্টাইল এ এর অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে 30°, আর প্রজেক্টাইল বি এর অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে তোমার একটা বলেছে আলফা। ওকে, এই অ্যাঙ্গেলটা আমার দেয়নি আর। ওকে, প্রজেক্টাইল এ এর ভেলোসিটি u1 ইকুয়ালস টু 60 মিটার পার সেকেন্ড দিয়েছে, আর প্রজেক্টাইল বি এর u2 ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড দিয়েছে। এটা হচ্ছে আমাদের দুটো গিভেন। আমাদের কোশ্চেন কি? কোশ্চেন কোশ্চেন 1 হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন of particle B, of particle B, এটা একটা গেল। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে টাইম when collision takes place। ওকে, আর কন্ডিশন হচ্ছে এরা মিড এয়ারে কোলাইড করেছে, ঠিক আছে। if the particle, এটা আমাদের বলে দেবে কোশ্চেনে, if the particle collide in mid air, collide in mid air। ওকে, নিচে পড়ার আগে এদের কলিশনটা হতে হবে, নিচে পড়ে গেলে আর তো কোনো গল্প নেই, ঠিক আছে। তো টাইম when, কি লিখতে গেল কোশ্চেনটা, টাইম when time when the collision takes place, when the collision takes, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন দিয়েছে কোশ্চেন নাম্বার সি, দ্য ডিস্টেন্স, আচ্ছা কলিশন পয়েন্টটা আমাদের পি বলে দিয়েছে কোশ্চেনে, হ্যাঁ কলিশন পয়েন্ট পি, দ্য ডিস্টেন্স অফ পি ফ্রম এ। ওকে, where collision occurs, where collision occurs, কোথায় কলিশনটা হয়েছে সেই পয়েন্টটা থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা বের করতে হবে, আর বাকি এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো কি করা যায়। আর একটা জিনিস আমাদের গিভেন, সেটা হচ্ছে এ থেকে বি এর ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার। ওকে, কোশ্চেনটা বুঝতে পারলে? হ্যাঁ বলছি কোশ্চেনটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16ই সম্ভবত, 16তে পড়েছিল একটা, আর 2023-এ একটা পড়েছিল এই সেম টপিকের উপর। দুবারই যেই অ্যাডভান্সে প্রজেক্টাইল এসছে, দুবারই একই টপিক। তাই বলাই যায় যেই অ্যাডভান্সে যদি প্রজেক্টাইল পড়ে তো এটাই পড়বে, এর চেয়ে আর সেরকম টপিক আর নেই পড়ানো। আর বাকি এবার জানো তো একটু ঘাটাঘাটি করে হয়তো দেখবে ইনক্লাইন দিয়ে দিল, এ দিল ছেড়ে দিল, এরকম ব্যাপার একটা করতেই পারে। ওকে, তো দেখো এটা সলিউশন কিভাবে করা যাবে। সলিউশন হচ্ছে আমাদের প্রথম কথা, হুম, অবশ্যই অবশ্যই, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন করো, আলফাটা ভ্যালু বের করো আগে।
দেখো আমাদের ফার্স্টে অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা কত হবে, তাহলে আমাদের কন্ডিশন কি বলেছিলাম যে এদের, হ্যাঁ এদের ওয়াই কম্পোনেন্টটা সেম হবে, ঠিক আছে। আলফাটা বেরিয়েছে। আচ্ছা। হুম। হুম। শোনো একটা জিনিস খেয়াল করো, পার্টিকেলটা, দুটো পার্টিকেল যখন ধাক্কা হবে, ঠিক আছে, ধাক্কা হলো তো মিড এয়ারে, মানে কি এয়ার মিডিয়াম একদম উপরে ধাক্কা হচ্ছে, তাহলে দুটো পার্টিকেল যখন ধাক্কা হবে, ধাক্কা হতে গেলে তাদেরকে হাইটটা সেম হতে হবে দুটো পার্টিকেলের মাঝে, ঠিক আছে। এবার ধরো একটা পার্টিকেলের তো স্পিড আলাদা, এবার স্পিড আলাদা মানে কি ওই সময়ে সে হরাইজন বরাবর একটা আলাদা ডিস্টেন্স কভার করতেই পারে, যেটা বেশি স্পিডে সে সময়ে সে হরাইজন বরাবর একটু বেশি এক্সট্রা এগিয়ে গেল, হতেই পারে। কিন্তু যখন তাদের কলিশনটা হবে, যখন কলিশনটা হতে হবে, কলিশন হতে গেলে তাদের দুজনেরই হাইটটা সেম হাইটে হতে হবে, হরাইজন ডিস্টেন্সটা আলাদা হলেও চলবে। কেন বলছি দেখো, কারণ হাইট দুটো সমান না হলে দুটো পার্টিকেল তো কখনোই দেখা হবে না। এট এ সার্টেন টাইম টি যদি হয়, ওই টি সময়ে পার্টিকেলটাকে অবশ্যই এ যদি মানে মাটি থেকে 2 মিটার হাইটে থাকে, একেও মাটি থেকে 2 মিটার হাইটেই থাকতে হবে। এবার হরাইজন বরাবর কেন একই হচ্ছে না, তার কারণটা হচ্ছে এদের দুজনের স্পিড তো আলাদা। এবার স্পিড আলাদা, এবার আমাদের কন্ডিশনটাই বলে দিয়েছে আমাদের কলিশন হতে হবে। এবার যদি স্পিডও আলাদা হয়, হরাইজন বরাবর আলাদা ডিস্টেন্স, ওয়াই বরাবর আলাদা ডিস্টেন্স এট সার্টেন টাইম টি, তাহলে কলিশনটা হবে কি করে, তাই না? ওদেরকে একটা একটা জায়গায় মেলাতে হবে, এবং সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর তাকে মেলাতে হবে। এবার ধরো যদি হরাইজন বরাবর একই ডিস্টেন্স করি,
এবং সার্টেন টাইম ধরো টি তে এই পার্টিকেলটা একই জায়গাতে আছে, এ এখানে আছে, বাট হরাইজন বরাবর দেখবে এ একটু উপরে রয়েছে, এ একটু নিচে রয়েছে ভার্টিক্যাল বরাবর, তাহলে তো আর কলিশন হচ্ছে না। তাহলে কলিশন হওয়ার মূল কনসেপ্টটাই হচ্ছে ওকে ওয়াই বরাবর একই হাইটটা কভার করতে হবে ওই সার্টেন টাইম টি তে। ব্যাপারটা বুঝতে পারছো তো? তো এইটা হচ্ছে মূল কনসেপ্ট, এইটা শুধু তুমি মনে রাখবে, তাহলে আমাদের রিলেটিভ ভেলোসিটির অঙ্কগুলো করে দেওয়া যাবে। কি বলছি বোঝা গেল? ওকে। আচ্ছা আরেকটা, আর বাকিগুলো করলে নাকি? বিটা বের করেছো, টাইম হোয়েন দ্য কলিশন টেকস প্লেস? ঠিক আছে। হুম। অ্যান্সার নিয়ার ইকুয়ালস টু 1.098 এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, √3 এর ভ্যালুটা বসিয়ে দাও, 1.7 বসিয়ে দাও না। যাবো কি, টাইম কি করে নেগেটিভ? আচ্ছা তুমি জিনিসটা বুঝতে পেরেছো তো? ও ডিস্টেন্সটা বের করছো এখন নাকি? কত আসছে তাও অ্যাপ্রক্সিমেটলি? কি রেজাল্টটা শুধু? দেখি কি করলে, একটু ছবি বানাও তো দেখি হোয়াটসঅ্যাপে। আচ্ছা তাই করো। হুম। হুম। আচ্ছা। হুম। 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 এক্স ডিস্টেন্স যাবে। হুম। হ্যাঁ। সাই। হ্যাঁ। হুম। হ্যাঁ, দেখি এবার, দেখি নিচের দিকে নামো, তুলো উপর দিকে একটু তুলো, এক্স এর ভ্যালু। আচ্ছা, তার মানে এক মিনিট একটু হোল্ড করো তো, দেখি অ্যান্সারটা কত আসছে। তার মানে এটা আমাদের যদি প্লাস আসবে, তাহলে এটা কি 3000 হয়ে গেল? আচ্ছা 3000, 3000 √3 ভাজিত তোমার হয়ে যাচ্ছে এটা 30, 56.5। আচ্ছা এটা, এই এক্সটা কোনটা থেকে ধরেছিলে বলো তো? এ পার্টিকেলটা থেকে না বি পার্টিকেলটা থেকে? আচ্ছা,
হুম, cos 30 হচ্ছে √3/2, হ্যাঁ একদম ঠিক। cos alpha তুমি বের করেছো, 3/5 এসছে নাকি না 4/5? আচ্ছা তাহলে ওখানে বসাও তো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমাদের জানা। তাহলে এখানে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা কত হচ্ছে তাহলে? 40 নাকি? 40, 40, হ্যাঁ হ্যাঁ। আর টাইমটা কত বেরিয়েছে দেখি টাইমটা একবার। হ্যাঁ একই টাইম। হ্যাঁ, তাহলে এক্স, না আমি তো করি না এখন। এই 1 মিনিট একটু হোল্ড করুন, একটা কল আসছে। হুম, হ্যালো। হ্যাঁ, না রে আমি তো পড়াবো আজকে। তুই কোথায় পালাচ্ছু? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তোকে আমি পরে বলছি, তার পড়াচ্ছি না। হুম হুম। না না, আজকে তো আমার 8টা পর্যন্ত পড়ানো আছে। কালকে তাহলে কাল সকালে একটু ফোন করে চলে আয় না, কালকে ফোন করে দিও। হুম। The distance of P from A where the collision takes place. Okay. প্লাসটাকে মাইনাস করে দিচ্ছে। আচ্ছা, average 56। হুম হুম, দেখছি এক মিনিট। মানে এ পয়েন্ট থেকে বলছো তো, যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রজেক্ট করা হয়েছিল? এরা বলছে 62.64 মিটার আসার কথা। 64। আচ্ছা একটু টাইমটা বের করো তো, একটু টাইমটা বের করো তো আসছে কিনা দেখি একটু টাইমটা। টিটা একবার বের করো তো দেখি।
টাইমের ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 1 সেকেন্ড আসার কথা। তাহলে ঠিকই আছে। এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইমটা ঠিক ঠিক বেরিয়েছে। তাহলে বি এরটা হচ্ছে টাইম অফ পার্টিসিপেশন, টাইমটা তাহলে আমাদের কত আসছে, 1 টি ইকুয়ালস টু 1.09 সেকেন্ড। আমাদের এইটা কিন্তু ম্যাচ করে গেছে, দুটো ম্যাচ করেছে, আরেকটা রয়ে গেল সেটা হচ্ছে ডিসটেন্স সিটা। আচ্ছা, ওরা কি এইটা করেছে নাকি বলতো? আমার যতটুকু মনে হচ্ছে পি পয়েন্টটা তো উপরে হবে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে উল্টো দিক থেকে করো। ডিস্টেন্স অফ পি ফ্রম এই বলেছে। হুম হুম, শেয়ার করে আছে, দেখো দেখতে পাবে। এই দেখো। হুম হুম, তোমার কি এখনো 56 আসছে ওই যেটা আগে বেরোলো? আচ্ছা এইটা একবার করে দেখো তো, এইটা একবার করে দেখো তো দেখি এটা হচ্ছে কিনা, দেখো আমি জানি না এটা মিলবে কিনা। ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা গেছে বের করো, আর এক্স অ্যাক্সিস বরাবর কতটা গেছে বের করো, দিয়ে এটার রেজাল্টেন্টটা বের করো তো দেখি এইটা বের করছে কিনা ওরা, একটু দেখে নিই রেজাল্টেন্টটা। মানে ওই যে পি পয়েন্টটা তো অ্যাকচুয়ালি মেঝেতে নয়, পি পয়েন্টটা এয়ারে আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা হাইট থাকবে আর এক্স অ্যাক্সিস বরাবর একটা থাকবে এ পয়েন্ট থেকে, তাহলে এই ডিসটেন্সটা কত বের করো, এই এপি ডিসটেন্সটা কত বের করো। এটা একটু হতে পারে, দেখো তো। হুম, আর ওয়াইটা একটু দেখো। হুম, হ্যাঁ, টি, টি এর ভ্যালুতে তো আমাদের সেরকম কিছু লাগেনি, কারণ টিটা যেভাবে করলাম তাতে করে তো ডি ধরেই তো আমাদের কাজ হয়ে গেল, তাই না? তাহলে টি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেখো তো ওয়াইটা কত। হুম, এটাও একটা কন্ডিশন টাইমটা বের করার। হুম, কি দুজনের ওয়াই ওয়ান ওয়াই টু সেম মানে, হ্যাঁ সেম তো, ঠিক আছে। ওয়াই ইউ ওয়াইটা বসিয়ে দাও, টি এর ভ্যালু তুমি অলরেডি পেয়ে গেছো, দিয়ে ওয়াইটা বের করো। দেখো আমাদের কি কনসেপ্ট ছিল যে দুজনের ওয়াইটা সেম, ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই টু, তাহলে দুজনের ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্টটা সেম, তাহলে তুমি এখান থেকে টিটা বের করতে পারবে না? ইউ ওয়াই ওয়ান টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু ইউ, এরকম ভাবে আমাদের করতে হবে আর কি।
এখানে ওয়াইটা কত বেরিয়েছে আমাকে বলো। বেরোচ্ছেই না, সে কি? ওয়াই ইকুয়ালস টু আমাদের দেখুন টিটা বসিয়ে দাও 1.09 বেরোচ্ছে। দেখো কোশ্চেনটা অ্যাকচুয়ালি এটা করা উচিত ছিল, ডিসপ্লেসমেন্টটা বের করা উচিত ছিল। ওকে, ডিসপ্লেসমেন্ট না বলে এরা ডিস্টেন্স বলে দিয়েছে, ওই জন্য আমাদের একটু গুলিয়ে গেল ব্যাপারটা। আমরা প্রথমে তো বুঝতেই পারিনি যে ওয়াই অ্যাক্সিসটা ধরতে হবে বলে। আমরা প্রথমে যেটা করেছি সেটা কি, প্রথমে কি করলাম যে দুজনেরই ডিস্টেন্সটা সেম হবে, তাহলে ভেলোসিটি যেহেতু দেওয়া আছে এক্স অ্যাক্সিস বরাবর, আমরা টাইমটা কিভাবে বের করলাম, দুজনেরই এক্স অ্যাক্সিসটা ইকুয়াল করে বের করলাম না টাইমটা। কিভাবে বের করলে বলো? হুম, তাহলে ওই সময়ে দুজনেরই টাইমটা একই সময় হবে, তাহলে ভেলোসিটি যেহেতু দেওয়া আছে তাহলে সেই জন্য আমরা বের করছি এটা। আগে তোমাকে টিটা বের করতে হবে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করে, তারপর তোমাকে এখানে ওয়াইটা বের করে তারপর ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে পার্টিকেলটা। না হলে তো আমরা 56 এই তো আটকে যেতাম। আমরা নেহাত এখন অ্যানসারটা দেখতে পাচ্ছি তাই যে 64 সামথিং হবে, না হলে তো আমরা আমাদের তো লাস্ট ওখানেই হয়ে গেছিল 56 এ। কি বলছি? আচ্ছা, আমাকে দেখতে হবে ওয়াইটা কত বেরিয়েছে। ইউ ওয়াইটার ভ্যালু দিয়েছো, দেখি স্ক্রিনটা শেয়ার করো। বলো ইউআইটা কত বসিয়েছো আবার বলো আমাকে, তাহলে আমার প্রথম থেকে করতে হবে। 30, ওকে। আর টাইমটা হচ্ছে 1.09 মাইনাস হাফ অফ জি, মানে হচ্ছে এখানে 10 জি ধরি, 10 ইন্টু 1.09, এইটা ক্যালকুলেশন করলে কত আসছে আমি জানতে চাইছি জাস্ট। এটা কি করেছো ক্যালকুলেশনটা? হুম হুম হুম, বুঝতে পারছি। ওয়াইটার ভ্যালু আসছে, এটা যদি ক্যালকুলেশন করি আমাদের ভ্যালু আসছে 26.76 মিটার। ওকে, তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কত হবে আমি দেখি আগে অ্যানসারটা মিলছে কিনা। 26.76 তার হোল স্কয়ার প্লাস ওইটা কত বেরিয়েছিল জানো, 56 অ্যাপ্রক্সিমেটলি, তারপর স্কয়ার। তাহলে এটা আমাদের রেজাল্ট আসছে 26.76 তার স্কয়ার প্লাস 56 তার স্কয়ার। এটা রেজাল্টটা আসছে মানে এই এপি ডিসটেন্সটা এটা আসছে আমাদের 62 এত মিটার। দেখেছো ওরা ওইটাই বের করেছে 62 করে, ওয়াইটাই বের করেছে। আচ্ছা, এবার দেখি আগে টাইমটা যদি বের করা যায় এনিহাও। ওকে, এটা যদি ডি হয় তাহলে এই ডিসটেন্সটা আমাদের 100 মাইনাস ডি। তাহলে এই দিক বরাবর একটা পার্টিকেলের ভেলোসিটি কাজ করছে আমাদের cos, তার মানে হচ্ছে 30√3। আর এই বরাবর আমাদের একটা ভেলোসিটি কাজ করছে সেটা হচ্ছে 50 মানে 40। তাহলে হচ্ছে আমাদের কত হয়ে যাবে 40 মিটার এই বরাবর ভেলোসিটিটা পার্টিকেল টু। ওকে,
তাহলে আমাদের টাইম লাগবে। টাইম রিলেটিভ ভেলোসিটি কনসিডার করলে হয় কি, রিলেটিভ ভেলোসিটি অফ ওয়ান মানে এ উইথ রেসপেক্ট টু বি কত হবে। ওকে, তাহলে এক্স বরাবর কম্পোনেন্ট আমরা কনসিডার করব। তাহলে ইউ এ বি ইকুয়ালস টু ইউ এক্স মাইনাস ইউ ডিএক্স। ইউ এক্স এর ভ্যালু কত পেয়েছি, 30√3। 30√3। আচ্ছা, মাইনাস আমাদের এটা নেগেটিভ দিকে আসবে, মাইনাস 40। রেজাল্টেন্ট কত আসছে, 30√3 প্লাস 40 এত মিটার পার সেকেন্ড। ওকে, এদের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে এত মিটার পার সেকেন্ড। ওকে, টাইম অফ, কারণ আমি টাইমটা বের করতে চাইছি, ওই 100 মিটার ডিস্টেন্স করতে মানে কভার করতে অ্যাকচুয়ালি পার্টিকেলটার কত টাইম লাগবে সেটা বের করার চেষ্টা করছি। টাইম অফ কলিশন ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে t ইকুয়ালস টু শো ডিভাইডেড বাই 30√3 প্লাস 40 সেকেন্ড সম্ভবত। এটা ক্যালকুলেশন করলে কত আসে, 30√51, তাই তো? 100 100 বাই 91 সেকেন্ড। এটা করলে কত আসবে বলতো, 1 পয়েন্ট সামথিং আসবে নাকি? হুম হুম, 1.09 সেকেন্ড। আচ্ছা, তো দেখো আমাদের পার্টিকেলের কি, পার্টিকেলটা ধরো একটা রেস্টে আছে, রিলেটিভ ভেলোসিটি বের করলাম মানে কি, যে পার্টিকেল, দেখো আমি কি বের করেছি, রিলেটিভ ভেলোসিটি অফ ওয়ান উইথ রেসপেক্ট টু বি। ওকে, তার মানে কি পার্টিকেলটা যখন এ তে আছে, মানে এ পার্টিকেলটা আমরা গতিশীল ধরছি এক্ষেত্রে, আর বি পার্টিকেলটা রেস্টে ধরছি। রিলেটিভ ভেলোসিটি মানে কি, যার রেসপেক্টে বের করব সেটা রেস্টে থাকবে রিলেটিভলি, তাই না? তার মানে কি পার্টিকেলটা, এ পার্টিকেলটার ভেলোসিটিটা বি পার্টিকেলের মনে হচ্ছে 30√3 প্লাস 40 সেকেন্ড। এবার ইমাজিন করো পার্টিকেলটাকে যদি বি এর সাথে কলিশন করতে হয়, তাহলে পার্টিকেলটাকে টোটাল কতটা ডিস্টেন্স কভার করতে হবে, এই 100 মিটার, তবে এ এসে এখানে ধাক্কাটা লাগবে যদি রিলেটিভ ভেলোসিটি কনসিডার করি তো। ঠিক আছে, তাহলে টি ইকুয়ালস টু কত হবে, 100 বাই 30√3 প্লাস 40, তো অ্যাপ্রক্সিমেটলি আমাদের 1.09 সেকেন্ড আসছে। এটা আমাদের ওই ডিসটেন্সটা বের করার আগে টাইমটা ক্যালকুলেট করা যাবে এরকম ভাবে। বুঝতে পারলে কি বললাম? এবারে ডিসটেন্স যদি ক্যালকুলেট করি, তাহলে দেখো টাইম অলরেডি বেরিয়ে গেছে, তাহলে পার্টিকেলটা সিটা আমাদের কোশ্চেন। ওকে, তাহলে পার্টিকেলটা দেখো আমাদের সাপোজ ডি ডিসটেন্সে কোলাইড করেছে এই জায়গাটাতে। ওকে, এ পয়েন্ট থেকে ডি ডিসটেন্সে কোলাইড করেছে, আমরা বুঝে গেছি যে এটা সম্ভবত আমাদের এই পি এ ডিসটেন্সটা বের করতে বলেছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্স গেছে, তাহলে আমাদের ইউ এ এক্স টা কত ছিল গো, 30√3 ইনটু টাইম আমাদের 1.09, এটা একটা বের করেছো কতটা হয়েছে। আর y ইকুয়ালস টু আমাদের ইউজুয়ালি y অ্যাক্সিসটা কনসিডার করতে হবে, তার মানে হয়ে যাচ্ছে 30 ইনটু আমাদের টাইম হচ্ছে 1.09 মাইনাস হাফ অফ জি, মানে এটাকে 10 ধরছি, আর টি স্কয়ার মানে 1.09 এত মিটার। ওকে, তাহলে এই দুটো রেজাল্টেন্ট বের করতে হতে পারে r ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করলে। হুম, হ্যাঁ তো ছোট হয়ে যাচ্ছে, তুমি হ্যাঁ এটাকে 1 ধরে নিলেই কাজ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখো, 30, তোমার এটা কত হবে গো, 30√3 তার স্কয়ার নাকি,
প্লাস আমাদের হয়ে যাচ্ছে এই পুরোটা স্কোয়ার 30 মাইনাস 5 স্কোয়ার, তাই তো? তাহলে নিয়ার ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে 900 ইন্টু 3 প্লাস এটা হয়ে যাচ্ছে 25 স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা? 2700 প্লাস 25 ইন্টু 625 নাকি? 625। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা যে রুট ওভার অফ 2700 প্লাস 625 আমাদের কত আসছে অ্যাপ্রক্সিমেটলি, দেখছো নেগলেক্ট করতে ছোট হয়ে গেল নাম্বারটা, 57.66 এত মিটার হয়ে গেল। হুম, নেগলেক্ট করে দিলাম, নেগলেক্টটা করা উচিত হলো না। আমি ঠিক করেছি তো? দেখো তো একটু দেখে নাও তো, y ইকুয়ালস ওই যে 1.09 টা, কিটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, হুম হুম। তাহলে এটারও স্কোয়ার করতে হবে, এক মিনিট ক্যালকুলেটর ইউজ করি, নাহলে আর হবে না। 2700, হুম হুম হুম, 09 তারপর ওরকমই আসবে অ্যান্সারটা। এটা স্কোয়ার করলে আমাদের হয়ে যাবে রুট ওভার অফ 3207 প্লাস 625 এত মিটার। 3207 প্লাস 625, ওটা অ্যাপ্রক্সিমেটলি 61.9 আসছে আর কি, বুঝলে? ওই 62। তোমারটা কত এসেছিল? 60? হ্যাঁ বলো। ইন্টিজার নয়, এটা এমসিকিউ ছিল। ওকে, ওই অ্যাপ্রক্সিমেটলি 62 আসছে। 62.6, মানে এই ইগনোরটা করা যাবে না, ইগনোরটা করে দিলেই নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটাই বলছি। তোমাকে এই ফ্র্যাকশনটাকে তুলে নিয়ে এসে বোঝাতে হবে। 61.9 এসছে। হ্যাঁ বলো। বাকি অপশন গুলো তো আমি দেখতে পাচ্ছি না গো, বাকি অপশন সেরকম কিছু দেয়নি। Okay? আর একটা জিনিস যেটা বলছিলাম তোমাকে, টাইমটা যদি আগে বের করতে হয় তবে রিলেটিভ ভেলোসিটি করে বের করাটাই বেস্ট হবে, ঠিক আছে? আরো দেখতে হবে যদি শর্টকাট কিছু পাওয়া যায় তো একটু দেখতে হবে, কারণ এখানে তো সবকটাই আননোন দিয়ে দিয়েছে না, ওয়াইটা আননোন, ডিটা আননোন, সবই তো আননোন। কি বুঝতে পারলে আজকেরটা? ওকে, তাহলে বাকি একটু বাড়িতে দেখো, পরের দিন তাহলে প্রজেক্ট টাইমে কোশ্চেন অ্যান্সার করি। কোনটা বলো তো? হুম, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক, ওইটা একটু বলতে ভুলে গেছি গো। হরাইজনের সাথে অ্যাঙ্গেল করলে আমাদের কিছুই নয়, একই ক্যালকুলেশন, তাহলে ইউ ইকুয়ালস টু হরাইজন বরাবর তখন ইউ কস থিটা থাকবে, আর এই বরাবর ইউ সাইন থিটা থাকবে। বাকি ক্যালকুলেশন গুলো সেম যেমন আমরা করছি, এক্স অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন করবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন করবে, ঠিক আছে? তখন রেঞ্জ ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, ওটা যদি পারো একটু পাঠিয়ে দেবে, না হলে আমাকে আবার পরের দিন বলবো আর কি আছে। ওকে, তাহলে 6টা টাইপ আমাদের কমপ্লিট হয়ে যাবে, একদম যতগুলো টাইপের আছে। আর ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও, এখনই পাঠিয়ে দাও, নাহলে খেয়াল থাকবে না। হুম হুম, ঠিক আছে তাহলে টাটা, আজকে রাখছি।